বৈশাখের দিন হলেও গরমটা কড়া ছিল না। আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। এই আবহেই কিশোরী দাঁড়িয়েছিল চৌমাথার সামনে, এক হাত কোমরে, অন্য হাতে ছাতা, যদিও বৃষ্টি পড়ছিল না। উফ, মাথার ওপরে এই মেঘলা আকাশ নিয়ে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকবো। বিভূতি ভাইয়া কেন যে এত দেরি করছে কে জানে। এই তো এসে গেলাম, দৌড়ে দৌড়ে আসতে হলো। বাবা, তুমি তো দেখছি নাম নিতে না নিতেই হাজির, কিন্তু হাতে তো দেখি ঠোঙা। কি ব্যাপার? এই জন্যই তো দেরি হলো হে কিশোরী। ঠাকুরমশাইয়ের জন্য আজ তেলে ভাজা নয়, মোয়ার সাথে পাসিংস এনেছি, একেবারে হাটের ভিতরের দোকান থেকে। ওহ বাহ, তাহলে তো গল্প শোনার আগে একটু জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ ঠিক তাই, চলো আর দেরি করো না। এই আকাশ যখন তখন টুপ করে নেমে আসবে মাথার উপর। দুজনে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম মাটির পথ ধরে। কিছুটা পথ পেরিয়ে আমরা পৌঁছলাম ঠাকুরমশাইয়ের অন্দরমহলে। দরজা খোলা, জানালায় হাওয়ার দোল নেই, কিন্তু ঘরের ভিতরে সেই পরিচিত ধূপের গন্ধে মন শান্ত হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে বুঝেছি আজ চড়াই দুটো ঠিক আসবে। এই যে ঠাকুরমশাই, আপনি আমাদের ডাক ছাড়াই ডেকে ফেলেছেন যেন। এই নিন আজকের মোয়া আর পাসিংস। তোমাদের পায়ের শব্দে যেমন মেঘ সরে যায়, তেমনি আমার মনেও ঝড় থামে। বসো বসো। তা আপনি যখন আগেই বুঝে গেছেন আমরা আসবো, নিশ্চয়ই আজকে একটা জম্পেশ গল্পও আমাদের জন্য তৈরি রেখেছেন, তাই তো? না তো বলতে পারি না ভায়া, তবে আজ যে কাহিনী বলবো সেটা শুনলে মনে হতে পারে এমনও হয়। বিশ্বাস করতে কষ্ট হবে, তারপরও আজ আমি এখানে বসে আছি, এটাই বিস্ময়। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা সত্যিই ভারী রহস্যময় মনে হচ্ছে। শুরু করুন তবে, এমন দিনে গল্প নিশ্চয়ই হালকা নয়। শোনো তাহলে। সেবার নিজের অজান্তেই পৌঁছে গিয়েছিলাম এক অচেনা নদী ঘেরা গ্রামে। সে গ্রাম কোনো লোকমুখেও শুনিনি। সব থেকে আশ্চর্য, গ্রামে ঢোকার ঠিক আগে নদীটা যেভাবে বয়ে চলছিল, যেন আহ্বান করছিল আমাকে। নদী আহ্বান করেছিল? কেমন করে? সে নদীর জলে ছিল টান, শুধু দৃষ্টিতে নয়, অনুভবেও। দাঁড়িয়েছিলাম অনেকটা সময়। জল চলছিল ঠিকই, কিন্তু তার শব্দে যেন কান্না ছিল। বাতাসে ছিল মৃতপ্রায় স্তব্ধতা। তারপর হঠাৎ শুনতে পেলাম কয়েকজন নারীর কান্না। গ্রামে ঢুকে দেখি পাশে দাঁড়িয়ে কয়েকজন লোক, আর সামনে পর পর 4টি মৃতদেহ পড়ে আছে। কেমন একটা ছটফটানি শুরু হয়ে গেল আমার ভিতরে। 4টে মৃতদেহ? সবাই কি মানে একসাথেই মারা গিয়েছিল? ঠিক সেই কথাটাই আমিও জানতে চেয়েছিলাম। ওদের একজন নাম ছিল কানাই, তাকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এনারা একসাথে মারা গেলেন কিভাবে? এই গ্রামে রক্ত চায় এক নদী, সে শুধু নেয় আর দিয়ে যায় শুধু মৃত্যু। নদী রক্ত চায়? হ্যাঁ, সেই নদী শুরু করেছিল আমার এক নতুন যুদ্ধের গল্প। জলদস্যুর রক্ত নদে। ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে এলো। সেই ধূপের সুবাস ধীরে ধীরে একটা ঘন ধোঁয়ার মতো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। জানালার বাইরে দূরে কোথাও বাজ পড়ল যেন। একটা নিঃশব্দ বিদ্যুৎ চমক কেঁপে উঠল মনে। ঠাকুরমশাই চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। নদীটার পাশে দাঁড়িয়ে আমি প্রথমেই লক্ষ্য করেছিলাম ওর জলে একটা অদ্ভুত রং, গাঢ় নীলের মাঝে কোথাও যেন লালচে আভা, যেন সন্ধ্যার আগেই সূর্য জলের নিচে ডুবে গেছে। নদীর পাশে প্রকৃতি ছিল ঠিকঠাক, গাছের পাতায় বাতাস খেলা করছিল, পাখিরা উড়ছিল, কিন্তু তাও কোথাও যেন শ্বাসরুদ্ধ করা কিছুর অপেক্ষা। আমি হাঁটতে হাঁটতে গ্রামে ঢুকলাম, আর সেখানেই প্রথম শব্দ যা আমাকে আঁকড়ে ধরল ছিল কান্না। ও মা, আমার সব শেষ হয়ে গেল গো। কে নেবে আমার ছেলেটার খবর? কে থাকবে আমার পাশে? 3 দিনে 4 জন চলে গেল, মানে বাঁচবো কেমনে? কালো ছায়া ঢুকেছে গ্রামে গো, কালো ছায়া ঢুকেছে গ্রামে। বলছিলাম তো, নদী বদলে গেছে, ও নদী একেবারে বদলে গেছে। আর কত মরবে? আজ 4 জন, আর কাল হয়তো আমার পালা। আমি সামনে এগিয়ে গেলাম। একটা উঠোনের মাঝখানে 4টে দেহ, তাদের গায়ে ছোপ ছোপ রক্ত আর জলের গন্ধ। না, শুধু জল নয়, নদীর জল, যেন ওরা ভিজেই এসেছে। আচ্ছা, এনারা একসাথে মারা গেলেন কিভাবে? আপনি কি এই গ্রামেরই লোক? আপনি কে? আগে তো আপনাকে কখনো দেখিনি। আমি তারানাথ চক্রবর্তী, পথসাধক, আর মানুষের উপকার করাই আমার কাজ। হঠাৎ এই কান্না শুনে ছুটে এলাম। আগে আমি কানাই, এই গ্রামেই আমার জন্ম, তবে এখন শুধুই মৃত্যু দেখছি চারিপাশে। কি হয়েছে? এনারা কেমন করে মারা গেলেন? রোগ নাকি অন্য কিছু? আপনি দেখেছেন কখনো জল নিজেই কাউকে ডেকে নেয়? ঠিক ঠিক এই নদীটার মতো। দুপুর বা রাত কোনো সময় নেই ওর, যখন খুশি কাউকে না কাউকে টেনে নেয় জানেন, আর আর ফিরে আসে একটা লাশ। সবাই কি নদীতে গিয়েই? হ্যাঁ, যারা গেছে তারা ফিরে এসছে কেবল একটা দেহ হয়ে। আর এখন নদীর পাড়ে গেলেই একটা আওয়াজ শোনা যায় জানেন, কেউ বলে একটা পুরুষের কণ্ঠ, যেন চিৎকার করে হাসছে আর বলছে, আর একটা প্রাণ, আর একটা রক্ত। কে বলল এটা? কেউ দেখেছে কিছু? পিছন থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধ বললেন, আমি শুনেছি। আমি সন্ধ্যার দিকে পাট কাটতে গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ জলের মধ্যে লাল আলো দেখলাম। জলের নিচে কেউ আছে আমি বুঝতে পারি। তারপর সেই কণ্ঠ, রক্ত, রক্ত চাই, রক্ত। আপনারা কি কিছু করেছিলেন আগে? নদী বা এর আশেপাশে কোনো তান্ত্রিক কিছু, শাস্ত্র, অভিশাপ? এই নদী সব জানে। অনেক বছর আগে এখানে জলদস্যুদের দল ছিল। ওরা এই নদী দিয়ে জিনিসপত্র নিয়ে যেত। একবার লুট করে ফিরতে গিয়ে গ্রামবাসীরা ওদের মেরে ফেলে। সবাই বলতো দলপতির মুখে নাকি মন্ত্র ছিল, আমার রক্ত নদী হোক, মৃত্যুর পরও আমি ফিরব। আমি প্রথমে ভেবেছিলাম সব গল্প, কিন্তু এখন মনে হয় সেই অভিশাপ সত্যি ফিরে এসছে। এই নদী যদি অভিশপ্ত হয়ে থাকে,
তবে কোনো আত্মা বাধা পড়ে আছে এখানে, আর সেই আত্মা এখনো শান্ত হয়নি। আপনি পারবেন ঠেকাতে? আমাদের বাঁচাতে পারবেন? আমি চেষ্টা করব, তবে মনে রাখবেন, এই নদীর গভীরতা শুধু জল দিয়ে নয়, অতীতের পাপ দিয়ে ভরা। আমি বুঝলাম এ কেবল মৃত্যুর গল্প নয়, এটা একটা যুদ্ধ, একটা আত্মা, একটা নদী, আর তার বুকে গড়ে ওঠা প্রতিশোধের রাজ্য। যে নদীর জল শুধু প্রবাহিত হয় না, রক্ত টানে। আর সেই যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনই। গ্রামে 4টি দেহের পাশে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্নের পরেই। নদীটা দূরে, কিন্তু তার গর্জন যেন গ্রামের ঘরের ভেতরেও শোনা যায়। কেবল কান্না নয়, এখন ভয়ে ছড়িয়ে পড়েছে প্রতিটি মুখে। একে একে মানুষ গ্রাম ছাড়ছে, অথচ যারা রয়ে গেছে তারা চোখে মুখে শুধু আতঙ্ক বয়ে বেড়ায়। এই নদী যা এক সময় প্রাণ ছিল, এখন রক্ত চায়। নিঃশব্দে হাঁটছিলাম কানাইয়ের সঙ্গে নদীর পাড় ধরে। এই নদীর জল তো শান্ত দেখায়, কোথায় লুকিয়ে আছে ভয়? ভয় তো ওই গভীরে, নদীর নিচে অন্ধকারের মধ্যে। আচ্ছা, আপনি জানেন এই নদীর নাম একসময় ছিল গঙ্গা নদী, তবে এখন আমরা বলি রক্ত নদী। রক্ত নদী? এত বড় রূপান্তর কেন? এই নদী দিয়ে একসময় জলদস্যুরা যেত আর ফিরে আসতো লুট করে নিয়ে। তখনকার দিনে এক ভয়ঙ্কর জলদস্যু ছিল, তার নাম ছিল করালি। তার মুখে নাকি মন্ত্র ছিল, চোখে আগুন, আর হাতে ছিল এক রক্তরঞ্জিত তরবারি। তারপর তারা একদিন আমাদের গ্রামের মন্দির লুট করে পালাচ্ছিল। গ্রামবাসীরা সবাই মিলে দল বেঁধে আক্রমণ করেছিল। সবাই মরেছিল সেদিন ওরা, শুধু করালি ওই নদীতে ঝাঁপ দেয়, কিন্তু মরেনি। মরেনি মানে? লোকে বলে সে নিজেরই বুক চিরে তরবারি গেঁথে দিয়েছিল, আর অভিশাপ দিয়ে বলেছিল, যতদিন নদী বইবে ততদিন আমি ফিরব। রক্ত আমার দর্পণ। ঠিক তার কিছুদিন পরে তার দেহ ওই পারে ভেসে ওঠে, কিন্তু তার লাশ পোড়ানো হয়নি। বুড়ো অঘরি বলেছিল ওর শরীর নাকি অপবিত্র, পুড়লে আগুনেও পুড়বে না। শেষে ওই নদীর স্রোতেই তাকে ছেড়ে দেওয়া হয়। আর সেই রাত থেকেই নদীর পাড়ে শোনা যায় এক গা ছমছমে হাসির শব্দ। কেউ কি দেখেছে সেই করালিকে এই সময়ও? আমার ছোট ছেলে একদিন আমায় বলেছিল, জানেন, নদী পাড় দিয়ে একদিন সে হেঁটে যাচ্ছিল, হঠাৎই দেখল একটা লোক বসে আছে পাথরের ওপর, আর হাতের আঙুল দিয়ে জল টানছে। তারপর সে লোক ধীরে ধীরে ফিরে তাকালো। না ছিল চোখ, না মুখ, কেবল একটা লম্বা কাটা দাগ নাক থেকে চিবুক পর্যন্ত, যেন কেউ ওর মুখটা কেটে নিয়েছে। আমার ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছিল। আরো 2-3 জন ওই নদীর ধারে গিয়ে আর ফেরেনি। আমি জানি সেই অদৃশ্য জলদস্যুর আত্মা তাদের টেনে নিয়েছে। মাঝে মধ্যে জলের নিচে থেকে তার হাত দেখা যায়। কেউ কেউ বলে সে এখন আর মানুষ নেই, জলেই গড়ে উঠেছে তার শরীর। এটি একটি আত্মাবদ্ধ শক্তি,
যাকে কোনো অভিশপ্ত বন্ধন থেকে মুক্ত করা হয়নি। নদীর স্রোতও তাকে সরাতে পারেনি, অথচ সে শক্তি বাড়াচ্ছে। প্রতি মৃত্যুর সঙ্গে সে আরো শক্তিশালী হচ্ছে। আপনি পারবেন ঠাকুরমশাই? আমি চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে যেতে হবে সেই জায়গায় যেখানে করালির অস্ত্র এখনো গাঁথা নদীর বুকে। রাত নেমেছিল নিঃশব্দে। আমি স্থিরভাবে তাকিয়ে থাকি নদীর দিকে। চোখে ভয় নেই, কিন্তু উত্তাল প্রস্তুতি কাজ করছে। রক্তের নদী, অভিশপ্ত আত্মা আর এক তান্ত্রিক, যেন তিনটি শক্তি ধীরে ধীরে এক বিন্দুতে মিলিত হতে চলেছে এবং সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সংঘর্ষ, যেখানে জিতবে হয় আলো, না হয় রক্ত। নদীর গা ঘেঁষে একটা পুরনো পাথরের চাতাল, সেখানেই বসেছিলাম। আর সেই সঙ্গে ঠোঁট কাঁপছিল মন্ত্রোচ্চারণে। নদীটা যেন থেমে গিয়েছিল সেই মুহূর্তে। এমন নিস্তব্ধতা কেবল মৃত্যুর আগে হয়। ওং ক্লিং চামুণ্ডায় চণ্ডিকায় নমঃ। নির্ঘোষে বিভীষিকা জলে স্তব্ধ হোক। শক্তির অধিষ্ঠান যেখানে, তন্ত্রের জালও সেখানে। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা হাওয়া বইতে থাকে। জলের গা ফেটে যেন কিছু বেরোতে চাইছে। কে তুই? রক্ত ছাড়া এই নদী শান্ত হয় না। আমি তারানাথ চক্রবর্তী। তোর রক্তের খিদে আজ থামাতে এসেছি। তোরা নিয়েছিস, তোরা আমার সব নিয়েছিস। আমার জীবন, আমার তরবারি, এবার আমার পালা। একদম হঠাৎ নদীর জল বিশাল সাদা ফেনা হয়ে উঠতে থাকে, যেন কেউ নিচ থেকে ফুঁ দিয়ে তুলছে বিশাল ঝাঁকুনি। ওং হ্রিং বীর্যায় মহারুদ্রায় জাল জাল প্রজ্জাল দগ্ধ দগ্ধ। অদৃশ্যের শক্তি, তোর আশ্রয় ভূমি আজ ভেঙে যাবে। জলের নিচ থেকে এক ছায়া মূর্তি ধীরে ধীরে উঠতে থাকে। না আছে মুখ, না চোখ, কেবল কালো কুয়াশার মতো একটা হাড় সার কাঠামো আর তীব্র ঘ্রাণ, যেন পুরনো রক্তের দুর্গন্ধ। তোর মন্ত্র আমার কাছে কিছুই না। আমি করালি, জল আমার ঘর, রক্ত আমার ধর্ম। আমার সামনে হঠাৎ করেই একটা ঢেউ উঠে আসে। জল আছড়ে পড়ে গায়ে, বাতাস জমে ওঠে। জলেই যদি জন্ম, তবে মাটির শক্তি তোকে থামাবে। ওং বটুকায় যক্ষরূপায় জলাশয় গতের গতি স্তম্ভায় স্তম্ভায়। তুই আজ বাঁচবি না, আমি তোকে নিয়েই যাব। আমি এবার একটি তাম্রপট্ট খুলে মাটিতে রাখলাম আর আঁকলাম একটি ভৈরব কুণ্ডল। আবার মন্ত্র পড়তে শুরু করলাম। ওং নমো ভূতনাথায় কালদণ্ডধারিণে। আলক্ষ্য শক্তি, প্রকাশ হ। তোর মূল আজ খুলে দিতে এসেছি। না না, মন্ত্র বন্ধ কর, বন্ধ কর। ভস্য হয়ে যা। রক্ত নয়, আজ শুধু তোর ছায়া থাকবে। এক তীব্র ঝড় বয়ে যায় নদীর উপর দিয়ে। সেই ফাঁকে সেই ছায়া যেন ছিন্ন হয়ে যায় বাতাসে। ছায়া মূর্তি ছড়িয়ে পড়ে জলের মাঝে। একটা আর্তচিৎকার, তারপর নিস্তব্ধতা। নদীর জল আবার শান্ত হয়। ধোঁয়া নেই, ফেনা নেই, কেবল একটা গভীর নিঃশ্বাস। যেন শত বর্ষ পুরনো পাপ
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি জানি এ তো কেবল প্রথম যুদ্ধ, সামনে আরো কিছু অপেক্ষা করছে। রক্তের নদী সবই দেয়, কিন্তু কিছু ফেরত চায়। নদী এবার শান্ত, তবে সেই শান্ততা যেন মৃত্যুর আগে নিঃশ্বাস ফেলার মতো। আগের রাতে সংঘর্ষের পরে ক্লান্ত হলেও জানতাম আত্মাকে কাবু করলেও তার মূলকে আমি ছুঁতে পারিনি। ঠিক তখনই কানাইয়ের সাথে দেখা হলে সে জানালো, ঠাকুরমশাই, একটা কথা বলবো? আমাদের গ্রামে এক বুড়ি আছে, তার নাম চণ্ডীদাসী। উনি অনেক কিছু জানেন, নদীর ইতিহাস, আবার কোরালির কথাও জানেন উনি। আপনি একবার গেলে ভালো হয়। বয়স? সচেতন আছেন তো এখনো? 90 পেরিয়েছে, কিন্তু মুখ খুললে যেন মনে হয় শতাব্দীর সাক্ষী। চণ্ডীদাসীর ঘর ছিল গ্রামের এক কোণে, পুরনো বটগাছের নিচে খড়ের চালা দেওয়া ছোট্ট একটা কুঁড়ে। বাইরে ঝোলানো নীল কাপড়, ভিতরে ধূপের গন্ধ। ভিতরে ঢুকতেই দেখা গেল এক ক্ষীণকায় বৃদ্ধা, কুঁচকে যাওয়া চোখজোড়া যেন আলো চেনে না, তবু কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। তুই এসেছিস তারানাথ? আমি জানতাম। আপনি আমাকে চেনেন? আমি তো মানুষ চিনি না বাবা, আমার ছাড়া চিনি। কাল রাতে নদীর পাড়ে যে ছায়া দাঁড়িয়েছিল, আমি তার আগুন গন্ধ পেয়েছি। তুই তো ওর সামনে দাঁড়িয়েছিলি। আপনি করালির কথা জানেন? সে কে ছিল? করালি নামটা তো তখন ছিল না, সে ছিল রোহিতাস, এক সময়ে বড় লুণ্ঠনকারী। কিন্তু শুধু ডাকাত নয়, সে ছিল এক ত্যাগী, ভিক্ষুর দীক্ষা ভঙ্গকারী, এক অভিশপ্ত আত্মা। বুড়ি সব কি সব বলছে? সে তো জলদস্যু ছিল, তাই না? সে জলদস্যু হয়েছিল অনেক পরে। শুরু হয়েছিল বুদ্ধ স্তূপের লুট দিয়ে। উত্তরের সীমান্ত থেকে বৌদ্ধ ভিক্ষুদের মূল্যবান ধাতব মূর্তি এবং পাণ্ডুলিপি লুট করেছিল সে। বলতো ঈশ্বর নেই, কেবল আছে শক্তি। আর তারপর রক্ত পিপাসু হয়ে গেছে, কারণ আত্মা যে মরেনি, আর প্রতিজ্ঞা আজও পূরণ হয়নি। আর সে যে অস্ত্র হাতে নিয়েছিল তা এখনো নদীর নিচে কবরস্থানের গাথা আছে। কবরস্থান নদীর নিচে? এক সময় ও নদী অনেক পেছনে ছিল। গ্রামের এক প্রাচীন শ্মশান ছিল ওখানে। পরে নদীর গতিপথ বদলে সেটা জলের নিচে চলে যায়। আর সেখানেই আছে করালির অস্ত্রস্তম্ভ, অতি ওর মন। যতক্ষণ সেটা অক্ষত ততক্ষণ
খুনি করালি ফিরতেই থাকবে। যেখানে জন্ম সেখানেই শেষ। আমাকে সেই কবরস্থানে যেতে হবে। তুই যাবি তারানাথ, তবে মনে রাখিস, যেখানে আত্মা অভিশপ্ত সেখানে আলো অনেক সময় অন্ধকার হয়ে পড়ে। প্রস্তুত থাকিস কিন্তু তারানাথ, প্রস্তুত থাকিস। আপনার আশীর্বাদ চাই মা। ভোর রাতের নদী, পাখিরা ডাকছে না, জলের ধারে বসা জেলেরা আজ মাছ ধরতে যায়নি, যেন সবাই জানে আজ কিছু ঘটবে। সেই অস্ত্র না উঠলে যুদ্ধ শেষ হবে না। একজন জেলে বলে উঠল, আপনি কি সত্যি নামবেন জলে ঠাকুর মশাই? অনেকেই গেছে, কেউ ফিরে আসেনি। আমি মানুষ দেখতে যাই না, আত্মার বুকে আগুন জ্বালাতেই এসেছি। তুমি কি পথ দেখাতে পারবে সেই জায়গার? পারবো। ছোটবেলায় একবার স্রোতে ভেসে গিয়ে দেখেছিলাম একটা পাথরের গম্বুজের মতো কিছুকে, জলের নিচে শ্যাওলায় ঢাকা। মনে হচ্ছিল ওটা কোনো পুরনো সমাধি। এরপর গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, আমি উঠে এসেছিলাম। সেই সময় কানাই এসে উপস্থিত হয়, যে আমাকে অনেক সাহায্য করছে এবং এখনো করতে চাইছে। আপনাকে একা যেতে দেব না ঠাকুর মশাই, অন্তত আমরা পাড়ে থাকতে পারি যদি কিছু ঘটে। কিছুই আমাকে থামাতে পারবে না কানাই। শুধু একটা অনুরোধ, যদি আমি উপরে না উঠি ৮ ঘন্টার মধ্যে, নদীর দিকে আর কেউ তাকাবে না। আপনি ফিরবেন, আমরা জানি আপনি ফিরবেন। আমি ধীরে ধীরে নদীর জলে পা রাখলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওং জলস্থিতায় অস্ত্রসিদ্ধায় করালিনাশায় স্বাহা। কিছুক্ষণ শান্ত, তারপর জলের নিচ থেকে বিভৎস চিৎকার উঠল। আবার তুই? এবার তোকে গিলে ফেলবো। আমার অস্ত্র ছবি না। ওং কুণ্ডলিন্নয়ে নমঃ, ওং রক্তবীজ দহনম, ওং রুদ্রাস্তোদ্ঘটানায় স্বাহা। নদীর জল আস্তে আস্তে সরে যেতে লাগলো। আমি দেখতে পেলাম নদীর গভীরে এক পুরনো পাথরের স্তম্ভ, তাতে গাঁথা লম্বা এক লৌহ তরবারি। সেটি থেকে কুয়াশা উঠছে, যেন আগুন আর জল একসঙ্গে গেঁথে আছে। ওটা আমার বিশ্বাসঘাতকতায় আমি মরেছি, এখন তোরা মরবি। রক্ত আমার জিহ্বায় ফিরবে। আমি তোর অস্ত্র নয়, তোর পাপ ছিঁড়তে এসেছি। লৌহ অস্ত্র ধীরে ধীরে উঠতে থাকে এবং সেটি আমার হাতে আসে। নদীর জল থরথর করে কাঁপে, ওপরে ঝড় উঠে যায়। পাড়ে দাঁড়িয়ে সবাই থম মেরে যায়। ওই দেখো, কিছু একটা উপরে উঠছে। ওই দেখো। জলের মধ্যে হঠাৎ এক ছায়া মাথা তোলে। করালির বিকৃত মুখ, চোখ দুটো রক্ত জল। আমার প্রতিশোধ, আমার অস্ত্র, আমার রক্ত আমায় ফিরিয়ে দে বলছি। এবার আমি তাকে জব্দ করার শেষ মন্ত্র শুরু করলাম। ওং ত্রম্বকং যজামহে মৃত্যুনাশনম বিনাশ করালি তেজস্বিনয়ে নমঃ। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো নদীর বুকে। জল চারপাশে ছিটকে গেল, আলোর ঝলকানি, তারপর নিস্তব্ধতা। করালির ছায়া ভেঙে পড়ল জল।
অস্ত্রটি হাতের মধ্যে কেঁপে উঠল, তারপরে নীল রং ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি উঠে এলাম, শরীর ভেজা। 3 দিন পেরিয়ে গেছে। নদী এখন যেন মৃত এক শরীর। নিঃশব্দ, ধোঁয়া নেই, রক্তের গন্ধও নেই। সকালের আলোয় প্রথমবারের মতো গ্রামটা নিঃশ্বাস নিচ্ছে। আর কেউ নিখোঁজ হয়নি, কেউ মৃত নয়। কানাই, মণিলাল সবাই মিলেই নদীর পাড়ে বসে আছে, আর তাদের মাঝখানে আমি। ঠাকুর মশাই, আমরা আপনাকে কখনো ভুলতে পারবো না ঠাকুর মশাই। আপনি আমাদের শুধু আত্মা থেকে শান্তি দেননি, আমাদের ভয় থেকেও মুক্ত করেছেন ঠাকুর মশাই। ভয় গেলে মানুষ বাঁচে, কিন্তু ভয় পুরো যায় না। সেটা অন্য রূপে আবার ফিরে আসে, কিন্তু অন্তত করালি আর আসবে না। গত রাতে শেষ যে শব্দটা আমরা শুনেছিলাম নদীর বুক থেকে, সেটা কি করালির শেষ চিৎকার ছিল? না, সেটা ছিল ক্ষমা চাওয়া। করালি শেষ মুহূর্তে আলোর দিকে ফিরতে চেয়েছিল, আর ঠিক তখনই অস্ত্রটা তার আত্মার সংযোগ ছিঁড়ে দেয়। তাই শান্তি ফিরে এসেছে। পিছন থেকে এক বৃদ্ধ কণ্ঠ শুনে ঘুরে তাকিয়েই দেখি চণ্ডীদাসী এসেছেন। আমি জানতাম তুই পারবি। আমি সেদিন থেকে জানতাম, যেদিন তুই নদী প্রথম তাকিয়েছিলি। কিন্তু আজ একটা ভয় লাগছে। ভয়? সব তো শেষ চণ্ডীদাসী। শেষ হয়, কিন্তু সবটা পুরোয় না রে বাবা। যে নদী একবার রক্ত চায়, সে সব সময় কারো দিকে তাকিয়ে থাকে। তোর যুদ্ধে শান্তি এলো, কিন্তু এ নদী আজও নিঃশ্বাস ফেলে, আমি উঠে দাঁড়ালাম, নদীর দিকে শেষবারের মতো চেয়ে থাকলাম কিছুক্ষণ। কুয়াশার নিচে এখনো লুকিয়ে আছে এক শীতল শ্বাস। হয়তো করালির নয়, হয়তো আরো কোনো প্রাচীন ব্যথা। আপনি তো আবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মৃত্যু আর আমি বহুবার মুখোমুখি হয়েছি, কিন্তু কিছু মৃত্যু থাকে যেগুলো মরে যায় না, শুধু গোপনে দেখা দেয় আমাদের। এমন গল্প আমার সারা শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ ঘরের বাতি একবার দপ করে নিভে গেল। জানালার বাইরে হাওয়া থেমে গেছে। আচ্ছা, এইমাত্র কি জানালার পাশে কিছু একটা নড়ল? হয়তো কোনো মৃত চোখ এখনো আমার দিকে তাকিয়ে আছে। তুমি তো জানোই কিশোরী, কিছু মৃত্যু গোপনে দেখে যায়। ঘরের ভিতরে আবার আলো জ্বলে উঠল। সবাই চুপ। হয়তো সব শেষ, বা হয়তো না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।